আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ অর্থাৎ মেজর সিসি 3 পেপারের ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এই পেপারের ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। পরীক্ষা কিন্তু খুব আর বেশি দিন বাকি নেই, যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন নিশ্চিত থাকো 100% কমন পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও। তবে ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে। টার্গেট রাখো 80%, 80 থেকে 85% টার্গেট রাখো। টার্গেট যদি 80 থেকে 85% রাখো, তাহলেই কিন্তু তোমরা আগামী দিনে আরও এডুকেশনটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারবে। কারণ এখান থেকে নির্ধারিত হবে তোমাদের কেরিয়ারটা আগামী দিনে কোন খাতে যাবে। তাই খুব ভালো করে পড়াশোনা করবে এবং নোটস তোমরা লেখা প্র্যাকটিস করবে। লিখো কিন্তু তোমরা মুখস্থ করে না লিখলে তোমরা কিন্তু একদম খেয়ে হারিয়ে ফেলবে। তাই ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই নোটস লেখা প্র্যাকটিস করতে হবে এবং বানান সংশোধন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নোটস কীভাবে লিখবে, কীভাবে উত্তর লিখতে হয় আমি পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেবো, নিশ্চিত থাকো। তবে মুখস্থ করার পরে কিন্তু অবশ্যই লেখা প্র্যাকটিস করো। আর বারবার যেটা বলছি আমি, টার্গেট 80 থেকে 85%। সিসি 3 ফাইনাল দেবো, সিসি 4 আর এসিসি এগুলো সমস্ত ফাইনাল সাজেশন দেবো এবং পরীক্ষার পূর্বে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটাও দিয়ে দেবো। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না, এটা বলে রাখলাম। আর যারা প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যদি কোনো টপিকস তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানিও, আমি সেটা আপলোড করবো। কার কী প্রয়োজন সেটা কমেন্টস করে জানিও। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, প্রয়োজনে রয়েছে, দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে। বাংলা সাহিত্যের ইতিহাস মডিউল 1 থেকে করবে 15 নম্বরের জন্য। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব আলোচনা করো। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব এবং শ্রীরামপুর মিশনটাও অনেক সময় সঙ্গে জুড়ে দেয়, জিতেও পারে। 15 নম্বর শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ একসঙ্গে আসতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব এবং এর সঙ্গে আবার জুড়ে দিতে পারে, মানে নোটসের মধ্যেও রয়েছে, আমার কাছে যারা নোটস নিয়েছো বা আমার স্টুডেন্ট যারা রয়েছে এর মধ্যেও রয়েছে 3 জন লেখক গোষ্ঠীর অবদান, মানে যে কোনো 3 জন বা 2 জন, উইলিয়াম কেরি, রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর উইলিয়াম কেরি এরকম আবার টিকাও আসে অনেক সময়, বা রামরাম বসু এরকম টিকাও আসে। দেখো 5 নাম্বারের জন্য কিন্তু খুব ভালো করে পড়তে হবে। 5 নাম্বার কিন্তু খুব ডিফিকাল্ট এবং ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন হয়, অর্থাৎ ওই নোটসের মধ্যে থেকে কিন্তু কোশ্চেনগুলো হবে, এটা মাথায় রেখো। 5এরগুলো খুব ভালো করে করবে। তাহলে বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বা গুরুত্ব আলোচনা করো এবং শ্রীরামপুর মিশন জুড়ে দিতে পারে, কারণ শ্রীরামপুর মিশন 5এও রয়েছে। পরের প্রশ্ন, বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের তিনি প্রথম যথার্থ শিল্পী, অর্থাৎ বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলা হচ্ছে, সে সম্পর্কে আলোচনা করো। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের অবদান বাংলা গদ্যে বা বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের অবদান আলোচনা করো। এই কটা মোটামুটি তোমাদের কোশ্চেন, এখান থেকে ফাইনালাইজ করো, স্টার মারো। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব বা অবদান আলোচনা করো। বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের তিনি প্রথম যথার্থ শিল্পী। এই 3টে খুব ভালো করে করো। আর প্রাবন্ধিক বঙ্কিম, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ এগুলো দেখে রাখো, পড়ে যাও। তবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, সেখানে সুপার স্টার, অল্প স্টার, কম স্টার করে দেবো। অবশ্যই কিন্তু দেখবে তোমরা, কেউ মিস করবে না, কেউ মিস করবে না লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে। 5এর জন্য করবে শ্রীরামপুর মিশন, আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা, অক্ষয় কুমার দত্ত, প্রমথ চৌধুরী, কমলাকান্তের দপ্তর, সাময়িক পত্রের উদ্ভব ও উন্মেষ বা সাময়িক পত্রে বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের টিকাগুলো আসে সাধারণত এই সাহিত্যিকদের আসে, আবার অনেক সময় ওই যে সাহিত্যিকদের গ্রন্থগুলো, সাহিত্যিক যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন, তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ কমলাকান্তের দপ্তর,
বা প্রভাস চৌধুরীর তেল নুন লকড়ি বীরবলে হালখাতা এইগুলো সম্পর্কে একটা টিকা দিয়ে দিল। খুব ভালো করে পড়বে, বিশেষ করে যদি 5 শর্ট কোশ্চেন আর 5 যারা ভালো লিখতে পারবে তারাই কিন্তু দান মেরে বেরিয়ে যাবে, এটা বারবার বলে রাখছি। 15 নম্বর সবাই লিখবে, 15 নম্বর সবাই লিখবে, কিন্তু মূল টার্নিং জায়গা হচ্ছে 1 আর 5। 1-এ 15টা সঠিক করতে হবে। আমি শর্ট কোশ্চেনের ভিডিও দেবো, শিশি 3 শিশি 4 সমস্ত পেপার থেকেই দেবো। মডিউল 1 কমপ্লিট। মডিউল 2 থেকে করবে। মডিউল 2-তে কাব্য কবিতা রয়েছে, নাটক রয়েছে। তোমরা যে কোনো একটা সাইড বেছে নাও, একটা সাইড, অর্থাৎ কাব্য কবিতা অথবা নাটক। যারা কাব্য কবিতা থেকে করবে, কবি মধুসূদন দত্ত করবে। কবি মধুসূদন দত্ত, বিহারীলালের কৃতিত্ব, অর্থাৎ বাংলা গীতি কবিতায় বিহারীলালের অবদান বা কৃতিত্ব আলোচনা করো, বা বিহারীলালকে ভোরের পাখি বলা হয় কেন। কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই 4টে। 5-এর জন্য করবে জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায় ও যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 5-এর জন্য করবে তোমরা জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায় ও যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এখান থেকে স্টার মারবে যারা কাব্য কবিতা থেকে করছো, কবি মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী আর কাজী নজরুল ইসলাম 15-এর জন্য। আর 5-এর জন্য জীবনানন্দ দাসটা খুব ভালো করে করো, আর সুভাষ মুখোপাধ্যায়টা খুব ভালো করে করো। এইগুলো ফাইনালাইজ কিন্তু, তবে লাস্ট মিনিট ফাইনাল সেশন দেবো, নিশ্চিত থাকে। নাটক যারা করছো, এখানে কিন্তু বলেছি যে প্রত্যেকটা থেকে 2টো করে কোশ্চেন হবে, প্রত্যেকটা মডিউল থেকে। আমি কি বললাম যে যারা কাব্য কবিতা করছো তাহলে নাটক আর করার দরকার নেই, যারা নাটক করছো কাব্য কবিতা করার দরকার নেই। আমি কিন্তু নাটকগুলো করাচ্ছি, যারা আমাদের পড়ছে বা যারা নোটস নিয়েছে আমি কিন্তু নাটকগুলোতেই করাচ্ছি। নাটক থেকে করবে বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান। বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। আর বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বা রূপক সাংকেতিক, এটা আবার ঘুরিয়ে আসতে পারে। 5-এর জন্য কিন্তু খুব ডিফিকাল্ট কোশ্চেন হয়, এটা মাথায় রাখবে। আর 5 নম্বরের জন্য করবে ডিএল রয়, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় আর বিজন ভট্টাচার্য করবে। আর কৃষ্ণকুমারী, নীলদর্পণ, মুক্তধারা, রক্তকরবী, এই নাটকগুলো সম্পর্কে করবে। মোটামুটি সবসময় ভাববে যে কয়েকটা কিন্তু আসবে, যে নাট্যকার, ঔপন্যাসিক বা কবি যারা রয়েছে, সাহিত্যিকরা, মোটামুটি তাদের থেকে কোনো একটা গ্রন্থ দিয়ে দিল। ধরো টিকা বললো অগ্নিবীণা বা চোখের বালি উপন্যাস, এরকম মোটামুটি গ্রন্থগুলো আসবে, ভালো করে প্র্যাকটিস করবে। টিকা কিন্তু লেখার একটা প্রসেস রয়েছে, সিস্টেম রয়েছে, সেটা আমি বলে দেবো, খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাকে মনে করাবে তোমরা। টিকা লেখার প্রসেসটা বলে দেবো, খুব অল্প পড়েও এবং না পড়েও কীভাবে টিকাটা লিখতে পারবে এবং কোন প্যাটার্নে লিখবে টিকা। বাংলা টিকা লেখার একটা প্যাটার্ন রয়েছে, প্রসেস রয়েছে, সিস্টেম রয়েছে, সেটা আমি বলে দেবো। এখান থেকে স্টার মারো, এখান থেকে ভালোভাবে মুখস্থ করে নাও। মধুসূদন দত্ত, নাট্যকার মধুসূদন দত্ত, মধুসূদন করছো, মধুসূদন আর দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ। মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, এই 3 জন করবে। আর 5-এর জন্য ডিএল রয়, বিজন ভট্টাচার্য। 5-এ কীরকম হয় দেখো কোশ্চেনটা। নাট্যকার মধুসূদন দত্ত তোমরা করলে, মধুসূদন দত্ত এবারে বললো যে কৃষ্ণকুমারীর নাটক, তাহলে মধুসূদন দত্তের নাটক কৃষ্ণকুমারী, ক্লিয়ার। বা দিয়ে দিল যে বাংলা প্রহসন রচনায় মধুসূদন দত্তের অবদান, তাহলে শুধুমাত্রই 2টো প্রহসন, একে কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও একে বলে সভ্যতা সম্পর্কে লিখতে হবে। বা দীনবন্ধু মিত্র রয়েছে, নীলদর্পণ পড়লো টিকা, করতেই পারে। গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠত্ব কোন নাটকে? পৌরাণিক নাটকে, তাহলে বাংলা পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান লিখতে হবে। এরকম ভাবে কিন্তু টিকাগুলো 5-এর গুলো আসে সাধারণত। বা ডিএল রয়ের, দ্বিজেন্দ্রলাল রায়ের, তোমাদের ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, মানে শুধুমাত্র ঐতিহাসিক নাটকটাই তখন তুলে ধরতে হবে। বা পৌরাণিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো, শুধুমাত্র পৌরাণিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লিখতে হবে। বিজন ভট্টাচার্য, ছেঁড়া তার রয়েছে, নবান্ন রয়েছে, এগুলো করতে হবে। এবার যাও মডিউল 3। মডিউল 3-তে রয়েছে উপন্যাসের ছোট গল্প। উপন্যাসের ছোট গল্প থেকে যারা উপন্যাস করবে, এখানেও ভাগ করে নাও, মোটামুটি আমি বলে দিচ্ছি দেখো। উপন্যাস থেকে যারা করবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। এখানেও 5-এর কিরকম আসে, যে ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান, বা সামাজিক উপন্যাসে বঙ্কিমের অবদান। সামাজিক উপন্যাস অর্থাৎ কৃষ্ণকান্তের উইল, বীজবৃক্ষ, রজনী, এগুলো তখন দিতে হবে। ঐতিহাসিক উপন্যাস অর্থাৎ রাজসিংহ, চন্দ্রশেখর, কপালকুণ্ডলা, এগুলো তখন তুলে ধরতে হবে। বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। ঔপন্যাসিক এবং ছোট গল্প, বিশেষ করে ছোট গল্পটা খুব ভালো করে করো। বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস এবং ছোট গল্প দুটোই করতে হবে। বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ, ছোট গল্পে রবীন্দ্রনাথ। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথা সাহিত্যিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। এই 3টে খুব ভালো করে করো। বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎ হলো। একটা করে সাইড আমি বাদ দিতে বলছি, একটা করে সাইড,
তাহলে যেটা করবে সেটা খুব ভালো করে করবে। আর ভালো রেজাল্ট করতে গেলে সেমিস্টারে অল্প সময়ে কিন্তু একটা সাইড আমাদের মোটামুটি বাদ দিয়ে দিতে হবে। একটা সাইড করব খুব ভালো করে জেনে, সেখান থেকে যাই আসুন না কেন আমি যেন লিখতে পারি এবং ভালোভাবে নামাতে পারি নোটসগুলো। আর অল্টারনেটিভে করবে 3 বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্যিক এবং ছোট গল্পকার। বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান, বাংলা ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান, আর বাংলা উপন্যাসে বা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। এই কটা। এই সাহিত্যিকদের করলে তোমাদের ঔপন্যাসিক হিসাবে তাদের সার্থকতা বা কৃতিত্ব করতে হবে এবং ছোট গল্পকার হিসাবেও করতে হবে। এবং অনেক সময় কথা সাহিত্যিক দিয়ে দেয়। কথা সাহিত্যিক মানে হচ্ছে ঔপন্যাসিক করতে হবে আর ছোট গল্পও করতে হবে। ক্লিয়ার? আর বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করা 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে মডিউল 3 থেকে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 3টে করবে, ঔপন্যাসিক এবং ছোট গল্প একটা সাইড। তাহলে 3 বন্দ্যোপাধ্যায় করতে হবে না। বোঝা গেল? বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র 3টে মোটামুটি করবে, একটা সাইড নিয়ে নাও। তাহলে 3 বন্দ্যোপাধ্যায় করতে হচ্ছে না। যারা ওই 3টে বাদ দিচ্ছ তারা 3 বন্দ্যোপাধ্যায় করবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে একটা সাইড ভালো করে করবে, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার কথা সাহিত্যিক হিসাবে। আর বাংলা উপন্যাস হিসেবে উদ্ভব ও বিকাশ। এখান থেকে আবার টিকাও আসতে পারে, এটা মাথায় রাখতে হবে যে চোখের বালি, গৃহদাহ বা রাজসিংহ, চন্দ্রশেখর এগুলো থেকে আসতে পারে। আর সামাজিক উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, শুধুমাত্র সামাজিক উপন্যাসটা দিতে হবে। মনস্তাত্ত্বিক উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান। 5 নম্বরের গুলো কিন্তু খুব ক্রিটিক্যাল। যে কোশ্চেনগুলো বললাম তেমনভাবেই লিখবে। তোমাদের এই নোটস থেকেই লিখবে, আলাদা করে নোটস দিতে হবে তা না, আলাদা করে নোটস মুখস্থ করতে হবে তা নয়। একই নোটস, শুধুমাত্র সেই উপন্যাস কটা, সেই নাটক কটা, সেই গল্প কটাই তুলে ধরতে হবে। ক্লিয়ার? পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান, শুধুমাত্র পৌরাণিক নাটক। ঐতিহাসিক নাটকে ডিএল রায়ের অবদান, ঐতিহাসিক। মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। প্রহসন রচনায় মধুসূদন দত্তের অবদান, একই গল্প সভ্যতা বরিশালের ঘরে, এমনভাবেই লিখতে হবে। প্যারিচাঁদ মিত্র কালীভূষণ সিংহ করছো, ঘুরিয়ে আসলো, আলের ঘরে দুলাল, হতুম পাচার নকশা। তাহলে ওই শুধুমাত্র ওইটুকুই লিখতে হবে। যেমন পড়বে তেমনভাবে লিখবে, কোশ্চেনের মান অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী লিখবে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমরা সেমিস্টার 1-এ দেখো বরাবরই মোটামুটি। আর সিসিএফ তোমাদের নতুন সিলেবাস কিন্তু খুব ডিফিকাল্ট, এটা মাথায় রাখবে। নাম্বার কিন্তু ভালো পেতে গেলে 80 থেকে 85% পেতে গেলে অবশ্যই ভালো করে পড়তে হবে, ভালো করে নোটস লিখতে হবে, ভালো কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোট লিখতে হবে। নোটস যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে। তাহলে আমি সমস্ত কিছু সাজেশন, ফাইনাল সাজেশন দিয়ে দিলাম। পরবর্তী সিসি 4 এসিসি দেবো এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও শীঘ্রই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।